আজকের যে ঘটনা আপনারা শুনবেন সেটা ভারতের একটা ঘটনার সাথে অনেকটা ম্যাচ আছে, কিন্তু ভারতের সেই ঘটনাতে ধর্মীয় কিছু অ্যাঙ্গেল ছিল, কিছু কুসংস্কার ছিল, কিন্তু এখানে টপিকটা একটু অন্যরকম। আমি ভারতের কোন ঘটনার কথা বলছি? আমি ভারতের বুরারির ঘটনা বলছি, যার সাথে আজকে থাইল্যান্ডের গ্র্যান্ড হায়াত হোটেল, একটা 5 স্টার চেনের হোটেল। ভারতেও প্রচুর লাক্সারিয়াস হোটেল আছে, সেরকম থাইল্যান্ডেও যে ওদের হোটেল আছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে, সেইখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে এবং তার ফলে পুরো রীতিমতন থাইল্যান্ড কেঁপে ওঠে। থাইল্যান্ডের এই গ্র্যান্ড হায়াত হোটেলে একটা রুম নাম্বার 502-এ ছটা লাশ পাওয়া যায়। একটা লাশ তো রীতিমতন, মানে লাশ বলবো না, সরি, সে যখন বেঁচে ছিল সে একদম বাঁচার চেষ্টা করছে, দরজাটা খুলতে যাবে তার আগেই তার মৃত্যু হয়ে যায়। কয়েকজন তো বাথরুমে গিয়ে বাঁচার চেষ্টা করে। এই গ্র্যান্ড হায়াত হোটেলে যখন তারা এন্ট্রি নেয়, তাদের সবার সিসিটিভি ফুটেজে তাদের হাঁটা চলা দেখা যায়। তারা নর্মালভাবে ঢোকে, কিন্তু তাদের বডিটা ডেড বডি হিসাবে বেরোয়। ওই রুমে ফ্রাইড রাইস এবং স্যুপ অর্ডার করা হয়। তার সাথে এই যে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো আছে না, এখানে খাবারের সাথে চা খাওয়ার একটা কালচার আছে, তো চায়ের অর্ডার করাও হয়। তারা চাটা খায়, কিন্তু বাদ বাকি সমস্ত খাবার একদম ইনট্যাক্ট করা আছে। সূচনাটা আজকে একটু বড় দিলাম, তার কারণ আজকের ঘটনাতে প্যাচের থেকে বড় অনেকগুলো কোশ্চেন আপনার মাইন্ডে ছেড়ে যাবে, যে মানুষ এত সহজেই এত হিংস্র কেন হয়ে যায়, কেন সামান্য কিছুতে হেরেই সে একটা প্রতিশোধের স্পৃহাতে বা সে একটা সহজ পথ বেছে নেয় লাইফ থেকে যাতে বেঁচে যায় সে। তো কী ছিল সেই ঘটনা? তো যাই হোক, ঘটনাতে পুরোপুরি যাওয়ার আগে আজকের সমস্ত ক্যারেক্টারের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। এই ক্যারেক্টারের নামগুলো মনে রাখতে আপনাদের বেশ প্রবলেম হবে, আমারও প্রবলেম হচ্ছে, এই কারণে আমি দেখে দেখে বলবো। তার কারণ এই প্রত্যেকটা নামই ভিয়েতনামিজ, মানে ওই চাইনিজ টাইপের নাম, এবং এদের মধ্যে আছে 2জন আমেরিকান, 4জন ভিয়েতনামিজ, আবার এর সাথে আছে জাপানেরও একটা বড় কানেকশন। তো নামগুলো হচ্ছে এই রকম কিছুটা: শেলোলিং চং, আমেরিকার বাসিন্দা, তার রুম নাম্বার হচ্ছে 502-তে। সে প্রথম ওই হোটেলে এন্ট্রি নেয়। এরপর আসে মিস্টার ভ্যান, তারও বাড়ি হচ্ছে আমেরিকাতে। সে সেকেন্ড এন্ট্রি নেয়, সেও একটা আলাদা রুম নেয়। কিন্তু এই দুজন আমেরিকান সিটিজেনশিপ হোল্ডার হলেও এদের যে এথনিসিটি আছে সেটা ভিয়েতনামিজ। এরপর এখানে আসে মিস্টার ফং অ্যান্ড মিস্টার ফু। এরা হচ্ছে দুজনে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এরা ভিয়েতনাম থেকে সোজা থাইল্যান্ডের ব্যাংককে আসে। তারপর আসে মিস ল্যান এবং মিস চু। তো যাই হোক, এরা প্রত্যেকেই ওই গ্র্যান্ড হায়াত হোটেলে এন্ট্রি নেয়, প্রত্যেকেই নিজস্ব পার্সোনাল কামরা বুক করে যে যার কামরাতে ঢুকে যায়। এবার এরা এখানে কেন এসেছিল? এরা কি একে অপরকে চেনে? হ্যাঁ, এরা একে অপরকে চেনে, এবং এরা এখানে এসেছিল একটা মিটিং করতে, তাও আর বিজনেস মিটিং করতে। এরপর দুপুরবেলা ওই 2-2:30 বাজে, ঠিক লাঞ্চের টাইম। এই সময় শ্যারোলিং চং, নামগুলো মনে রাখবেন কিন্তু পরে কিন্তু ভুলিয়ে যাবেন, সেই চং, আমি এবার চং বলেই ডাকবো ওনাকে, ঠিক আছে? এই চং, যার রুম নাম্বার হচ্ছে 502, সে সবাইকে লাঞ্চে ডাকে, বলে যে আমার তরফ থেকে আজকে লাঞ্চটা আপনারা সবাই আসুন। 8 ঘন্টার মধ্যেই এই রুমে বাদবাকি যে 5 জন আছে তারা সবাই চলে আসে। এইবার এখানে অর্ডার করা হয় চা, ফ্রাইড রাইস এবং স্যুপ। সাউথ ইস্ট এশিয়াতে স্যুপ খাওয়ার একটা কালচার আছে। তারা, আমরা যেমন ফ্রাইড রাইস হয় না, চিকেন ফ্রাইড রাইস, প্রন ফ্রাইড রাইস, মটন ফ্রাইড রাইস, বাট ওখানে অনেক সময় হয় না, ফ্রাইড রাইসটা না নর্মাল খাওয়া হয়, আর যে স্যুপটা আছে সেটা চিকেন স্যুপ বা অন্য কোনো কিছু স্যুপ খাওয়ার একটা প্রচলন ওখানে আছে। তো এই ক্ষেত্রেও এই জিনিসটা করা হয়। মিনিট 15 ওয়েটার আসে। ওয়েটার এসে দরজায় নক করে, দরজা খোলে মিস চং।
ওয়েটার যখন পুরো যে ট্রলিটা আছে সেটা যখন ঢুকিয়ে রুমের মধ্যে ঢুকতে যাচ্ছে, তখন মিস চং বলে যে না, তোমাকে আসতে হবে না, থ্যাংক ইউ সো মাচ, তুমি এখান থেকে চলে যেতে পারো। চং খাবারটাকে রিসিভ করে রুমে নিয়ে আসে। এইবার সেই দিন চলে যায়। সেদিনের পর মানে এদের না সবারই একদিনের বুকিং ছিল। তো সেই দিনটা কেটে গেলে পরের দিন ঠিক সকাল 11টা যখন বাজে, তখন চেক আউটের টাইম আসছে 12টা। তার আগে সবাইকে ওই হোটেল থেকে নক করা হয়। এই যে 6জন ব্যক্তি আছে, তাদের প্রত্যেককে পার্সোনাল যে রুম আছে সেই রুমের যে ল্যান্ডলাইন ফোন নাম্বার আছে সেখানে ফোন করা হয়। তারা কিন্তু কেউ ফোনটা রিসিভই করেনি। এইবার হোটেলে 12টা বেজে যায়, অন্যান্য গেস্ট এসছে, তাদের রুম বুকিং করা আছে। ম্যানেজার একটু টেনশনে পড়ে গেছে, 5 স্টার হোটেল পড়ে কথা, তো সেইখানে পুরো সমস্ত কিছু নিয়ম মাফিক হয়। গেস্ট সোফাতে বসে আছে, তারা চেকিং করবে। এইবার ওইখানকার যে ম্যানেজার আছে সে একটা কি নিয়ে আসে, মাস্টার কি বলা হয়। এই মাস্টার কি দিয়ে সমস্ত রুম তারা খুলতে পারে। তো প্রথমেই তারা যে মিস চং আছে মানে রুম নাম্বার 502 এইটা ওপেন করে, এবং এইটা ওপেন করার সময় তারা ভিডিওগ্রাফি করছে। তার কারণ কেউ রুমে দরজা খুলছে না, অনেক কিছু বাজে হতে পারে, বা তারা বেরিয়ে যেতে পারে, বা তারা চোরও হতে পারে, ডাকাত হতে পারে, কোনটা হতে পারে, তো কী প্রমাণ আছে। তো এই কারণে যে ম্যানেজার মাস্টার কি দিয়ে দরজাটা খুলছে তার পিছনে একজন ক্যামেরা করছে, এবং বাদবাকি হোটেল স্টাফরাও কিন্তু ওখানে আছে প্রমাণস্বরূপ। তারা ঢোকা মাত্রই রীতিমতন শক হয়ে যায়। 1-2 কর্মী তো রীতিমতন পালিয়ে যায়। তারা দেখে, মানে ওই ম্যানেজার দেখে, পরে পুলিশকে সে বলেছে যে একদম দরজা খোলা মাত্রই দরজা থেকে জাস্ট 2 হাত দূরে এক ব্যক্তি পড়ে আছে। রুমের মধ্যে তারা যখন আরও ঢোকে তখন দেখে যেখানটা বসে তারা লাঞ্চ করেছে, মানে যে ড্রয়িং রুম যেটাকে আমরা বলতে পারি, সেইখানে 3 জনের বডি পড়ে আছে। তারা সবাই উল্টো হয়ে পড়ে আছে। এরপর তারা যায় বেডরুমে গিয়ে দেখে এক মহিলার বডি সেখানে একদম বিছানার উপর পড়ে আছে। তারপর তারা বাথরুমে গিয়ে দেখে 2টো বডি একদম যে পটি করার যে প্যান্টটা থাকে না, সেই প্যানের সাইডে একদম পড়ে আছে। এমতো অবস্থায় সঙ্গে সঙ্গে ম্যানেজার 1 মিনিটও দেরি না করে থাইল্যান্ড পুলিশকে ফোন করে। থাইল্যান্ড পুলিশ ইনস্ট্যান্ট চলে আসে। একে তো থাইল্যান্ড টোটালি ট্যুরিজমের উপর ডিপেন্ড করে তাদের ইকোনমি চলে, এবং সেমতো অবস্থায় এরকম একটা 5 স্টার হোটেলে 6টা লাশ, তাও আবার একটা রুমে পাওয়া মানে কি? হঠাৎ করে এমনও তো হতে পারে যে লোকের মনে একটা ভয় চলে আসলো, থাইল্যান্ডের ট্যুরিজমকে এফেক্ট করলো। ইভেন যে গ্র্যান্ড হায়াত হোটেল আছে সেই হোটেলটাকেও তো অনেক সময় হতে পারে না যে ভুতিয়া হোটেল, এই রুমে কেউ মারা গেছিলো, এইরকম একটা জিনিস বলা শুরু হয়েছে। তো সেই কারণে পুলিশের ইনভেস্টিগেশন পুরো র্যাপিড গ্রোথে চলতে থাকে। এবার পুলিশ ঢুকেই একটা জিনিস দেখতে পায়, এই খাবারটা অর্ডার করা হয়েছিল, কি বলেছিলাম, ফ্রাইড রাইস এবং স্যুপ, সেটা কেউ টাচই করেনি। 5 স্টার হোটেলে না যখন খাবারটা দেওয়া হয়, খাবারের উপরে না একটা প্লাস্টিকের আবরণ দিয়ে দেওয়া হয় যাতে কোনো মশা মাছি কোনো রকম বাইরের ধুলো প্রবেশ না করতে পারে, মানে হাইজিন মেনটেন করা হয়। তো এই ক্ষেত্রেও কিন্তু সেরকম করা হয়েছে। তো সেই প্লাস্টিকের র্যাপিংটাও এখানে খোলা হয়নি। কিন্তু যে চাটা আনা হয়েছিল সেই চাটা অদ্ভুতভাবে সার্ভ করা হয়েছিল, এবং সেই চাটা 6 জনেই খেয়েছিল। তার কারণ কি, 6টা যে কাপ ছিল 6টা কাপই খালি ছিল, জাস্ট ওই চায়ের তলায় যেমন একটু চা পড়ে থাকে না, সেই রকম চা পড়ে আছে। পুলিশ সমস্ত কিছু ফরেন্সিকে পাঠিয়ে দেয়। এরপর ওই 6টা বডি ময়না তদন্তে পাঠিয়ে দেয়। যেহেতু এখানে থাইল্যান্ডের কেউ ছিল না, 4 জন ছিল ভিয়েতনাম থেকে এবং 2 জন ছিল আমেরিকা থেকে। তো এই কারণে ভিয়েতনামের অ্যাম্বাসি, আমেরিকার অ্যাম্বাসি এদেরকেও জানিয়ে দেওয়া হয়। এবং টোটাল ব্যাপারটা যখন থাইল্যান্ডের নিউজে আসে তখন একটা রীতিমতন, আমাদের যখন এখানে বুড়ারির কেস হয়েছিল না, সকালবেলা হঠাৎ করে সবাই যখন মানে উঠে শুনলো যে ওরকম একটা ঘটনা ঘটেছে, ওই বাড়িটাকে নিয়ে যেভাবে নিউজ মিডিয়ার রিপোর্ট করছিল, ঠিক এইখানেও সেই রকমই হচ্ছিল। প্রথমেই নিউজ মিডিয়া একটা জিনিস বলতে শুরু করে যে এরা হয়তো কোনো গ্যাংয়ের মেম্বার, সেই কারণে কোনো গ্যাং, রাইভাল গ্যাং এদেরকে মেরে দিয়েছে,
বা এরা কোনো একটা গ্যাংয়ের মেম্বার হতে পারে, সেই গ্যাং একে অপরের সাথে মানে কোনো দুশ্মনী ছিল, তো একে অপরকে মেরে দিয়েছে। কিন্তু ঘরের মধ্যে থেকে কোনো বন্দুক পাওয়া যায়নি। এখানে কি কোনো ডাকাতি হয়েছে? না, তারও কোনো চিহ্ন নেই। একে তো 5 স্টার হোটেল। এরপর শেষমেশ আর একটা থিওরি ভাসতে থাকে যে কোনো এজেন্সি এদেরকে মেরে দিয়েছে। এজেন্সি মানে কি? মোসাদ, র বা সিআইএ, মানে যে গুপ্তচর এজেন্সি আছে, এরাও হয়তো কোনো গুপ্তচর এজেন্সির মানুষ। এই কারণে এদেরকে কোনোভাবে কোনো কিছুতে কেউ মেরে ফেলেছে। তো এই সমস্ত কিছু জাজ করতে করতে ময়না তদন্তের রিপোর্ট এবং ওই যে চায়ের কাপ আছে বা খাবার আছে সেগুলোর ফরেন্সিক রিপোর্ট থাইল্যান্ড পুলিশের কাছে আসে। ময়না তদন্তের রিপোর্টে ক্লিয়ারলি দেখা যায় যে এই ব্যক্তিরা, মানে যে 6টা লাশ ওই রুমে ছিল 502-তে, প্রত্যেকেরই চায়ের সাথে তাদেরকে সাইনাইড মেশানো হয়েছে। তার মানে কি? তাদেরকে বিষ প্রয়োগে মারা হয়েছে। এবং সেটা প্রথমে পুলিশ দেখেও কিছুটা বুঝতে পেরেছিল, তার কারণ তাদের হাত পা নীল হয়ে গেছিলো। প্রায় 12-15 ঘন্টা পরে কিন্তু এই লাশগুলোকে ডিসকভার করা হয়েছিল। হাত পা নীল হয়ে গেছিলো, ঠোঁট নীল হয়ে গেছিলো, চোখটা একদম ফেটে গেছিলো। এগুলো হচ্ছে কাউকে পয়জন দিলে এরকম একটা হওয়ার চান্স থাকে। এরপর ওই যে চায়ের কাপ আছে না, সেই কাপের যখন ফরেন্সিক রিপোর্ট আসে সেখানেও দেখা যায় যে চায়ের কাপের নিচে যে অল্প চা পড়ে থাকে সেই চায়ের মধ্যেও সাইনাইড আছে। এইবার পুলিশের মনে কোশ্চেন আসছে যে সাইনাইডটা এলো কোথা থেকে? এরা সবাই একসাথে সাইনাইড খেলোই বা কেন? এরা কি জেনে বুঝে খেলো, নাকি অন্য কেউ এখানে কনস্পিরেসি করে তাদের চায়ের মধ্যে সাইনাইড দিয়েছে? এবার যেহেতু 5 স্টার হোটেল, সিসিটিভি তো চারিদিকেই আছে, তাদের এন্ট্রি দেখা যাচ্ছে, এক্সিট তো হয়নি। তো এন্ট্রির সময় 6 জন ঢুকেছে, তারা যে ফ্রন্ট ডেস্কে আছে সেখানে কথা বলেছে। এক ওয়েটারকে জিজ্ঞাসাবাদের সময় সে বলে যে এই যে মিস চং আছে না, এই চং যখন ফার্স্ট এই ফ্রন্ট ডেস্কে আসে তখন সে না একটু কেমন যেন ঘাবড়িয়েছিল, তার মনে যেন কোনো একগুলো কোশ্চেন ছিল, সে একটু অন্য মনস্ক ছিল। তাকে যেটা বলছিলাম সেটা সে ঠিক করে বুঝতেই পারছিল না, তাকে 2-3 বার করে বলতে হচ্ছিল। তো এরপর ওই ওয়েটারই আবার বলে যে খানিকক্ষণ পর সে যখন রুমে এন্ট্রি নিয়ে নেয়, রুমে এন্ট্রি নিয়ে সে যখন আবার নেক্সট টাইম বেরোয় তখন সে একটা বেশ কালারফুল ড্রেস পরেছিল, কিন্তু তখনও তার চোখে মুখে একটা চিন্তার প্রচণ্ড ছাপ ছিল। তো সেটা কি ব্যাপার সেটা তো জানি না, কিন্তু যখন খাবার দিতে যায় তখনও চং একটু ঘাবড়েছিল। এই জিনিসটা থাইল্যান্ড পুলিশ মাথায় রাখে। তারপর তারা সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। সিসিটিভি ফুটেজে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এক তো তারা ঢুকেছে, রুমে এন্ট্রি নিয়েছে, প্রত্যেকে নিয়েছে। তারপর তারা নিজেদের রুম থেকে সবাই 502 নম্বর রুমে এসেছে, সেটাও দেখা যাচ্ছে। এরপর সেই রুম থেকে তাদেরকে আর বেরোতে দেখা যায়নি। উল্টো দিকে ওই রুমে একমাত্র ওয়েটার খাবার দিতেই একবার গেছে, সেটা দেখা গেছে। এরপর ওই দরজাটায় কেউ আর যায়নি, না কেউ খুলেছে। কিন্তু এই মৃত্যুর পিছনে কারণটা কি সেটাই থাইল্যান্ড পুলিশের কোনোভাবে বোধগম্য হচ্ছে না। থাইল্যান্ডের পুলিশ ডিসাইড করে যে এই যে 6 জন ব্যক্তির লাশ পাওয়া গেছে তাদের প্রত্যেকের বর্তমান থেকে তো কিছু পাওয়া যাচ্ছে না, ফিউচার তো আমরা প্রেডিক্ট করতে পারি না, কিন্তু অতীত থেকে কি কোনোভাবে কোনো হিস্ট্রি জানা যেতে পারে যার ফলে আজকের ঘটনার রহস্য ভেদ করতে পারে। তো এই কারণে থাইল্যান্ডের পুলিশ এবার ভিয়েতনামের পুলিশ, তার সাথে সাথে আমেরিকার এফবিআইয়েরও সাহায্য নেয় এদের হিস্ট্রি বার করতে। এবার হিস্ট্রি বের হয়ে আসে, সেইখানে যে 4 জন ভিয়েতনাম থেকে ছিল তারা প্রত্যেকেই বেশ উচ্চ প্রতিষ্ঠিত ছিল। এর মধ্যে যারা হাজব্যান্ড ওয়াইফ ছিল তারা বেশ ব্যবসায়ী ছিল, তারা অনেক বিজনেসে ইনভেস্ট করতো, মানে সোজা কথায় তারা ইনভেস্টার ছিল। এবং আরেকজন ছিল, মানে আরও বাদবাকি যে 2 জন ভিয়েতনাম থেকে এসেছিল তাদের মধ্যে একজনের ছিল রিসর্ট, আর আরেকজন হাই লেভেলের একটা কর্পোরেট এমপ্লয়ি ছিল। তো এই 4 জনই বেশ বৃত্তবান ছিল। এবার আমেরিকা থেকে যে 2 জন এসছে, মিস চং, এই মিস চং অ্যাকচুয়ালি তো ভিয়েতনাম এথনিসিটির। সে আমেরিকা থেকে জাপানে গিয়ে জাপানে একটা হসপিটাল বিল্ড করে।
এবং সেই হসপিটাল বিল্ডের জন্য সে প্রচুর পরিমাণে টাকা মার্কেট থেকে তুলেছে। থাইল্যান্ডের পুলিশ একটা কানেকশন খুঁজছে যে কেন আমেরিকা, ভিয়েতনাম, জাপান এত হয়ে তারা এই থাইল্যান্ডের ব্যাংককে এলো, এবং বেশি খুঁজতে হয় না, খুঁজতে খুঁজতে দেখতে পায় যে এই যে হাজব্যান্ড ওয়াইফ ছিল না, যারা ভিয়েতনাম থেকে থাইল্যান্ডে এসেছিল, যারা ইনভেস্টার, নামগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি, মিস্টার ফং এবং মিস ফু, এরা দুজন প্রায় $4.5 লাখ, মানে ভারতীয় রুপিতে কত হবে আমি সেটা হিসাব করে বলতে পারছি না, এরা এই অ্যামাউন্টের একটা হিউজ টাকা ইনভেস্ট করেছিল কোথায়, মানে সরি ডলার ইনভেস্ট করেছিল মিস চংয়ের জাপানে যে হসপিটাল তৈরি করছিল সেইটাতে। এরপর বাদ বাকি যে দুজন ভিয়েতনামে ছিল না, তারাও প্রায় $3 লাখ ইনভেস্ট করে কোথায়, ইনভেস্ট করে হচ্ছে ওই হসপিটালই। এরপর আমেরিকা থেকে এসছিল তো মিস চং, তার সাথে মিস্টার ভ্যান। এইবার একটা অদ্ভুত জিনিস জানুন, যেটা পুলিশের অন্তরালে এতক্ষণ ছিল, এই মিস চং এবং মিস্টার ভ্যান এরা অ্যাকচুয়ালি লিভ ইন পার্টনার, মানে হাজব্যান্ড ওয়াইফ তো বলা যায় না, বিকজ আইনত তারা বিয়ে করেনি, কিন্তু তারা লিভ ইন ছিল। এবং এই লিভ ইনে থাকাকালীন এই যে জাপানে হসপিটালটা আছে না, এই প্রজেক্টে শুধু মিস চং না, মিস্টার ভ্যানও জড়িত ছিল। এরা দুজন মিলেই এই হসপিটালটা তৈরি করছিল। কিন্তু এই হসপিটালের পিছনে একটা রহস্য আছে। এই হসপিটালের জন্য তারা টাকা নিয়েছিল প্রায় 2018 থেকে, এই চারজনের কাছ থেকে প্রায় $8-9 লাখ মতন, হিউজ অ্যামাউন্ট একটা। আমি পেলে তো বড় লোক হয়ে যাবো, যাই হোক। তো সেই টাকাটা তারা যখন হসপিটাল বিল্ড করে, তারপরেই চলে আসে করোনা মহামারী। সেই সময় হসপিটালের কাজ ভালো করে হয়নি, সেই সময় চারিদিক বন্ধ ছিল। দেখুন, করোনার জন্য হসপিটালগুলো আলাদা ছিল, নর্মাল হসপিটাল আর করোনা হসপিটাল ভারতে যেমন আলাদা ছিল, ঠিক সেরকম জাপানেও কিন্তু আলাদা করে ক্যাটাগরি করে দেওয়া হয়েছিল। তো এই ক্ষেত্রে এই মিস চং এবং মিস্টার ভ্যানের হসপিটালটা কিন্তু আলাদা ক্যাটাগরি, মানে হার্টের প্রবলেম হলে, কিডনির প্রবলেম হলে ওখানে যেতে পারেন, বাট করোনার জন্য। তো ওই 2 বছরে প্রচণ্ডভাবেই হসপিটালটা লসে চলে যায়। এরপর ভিয়েতনাম থেকে যে হাজব্যান্ড ওয়াইফ, যাদের নাম হচ্ছে মিস্টার ফং এবং মিস ফু, তারা টাকা চাইতে শুরু করে। এবং যখন মিস চং টাকা দিতে পারেনি, তখন তাদের এগেনস্টে জাপানের একটা কোর্টে ভিয়েতনামের ওই হাজব্যান্ড ওয়াইফ একটা কেস করে দেয়, এবং এই কেসটা চলছে। সেই সময় তাদের তলায় তলায় একটা নেগোসিয়েশনও চলছে যে কেন করছেন, আমরা তো হসপিটালটা চালানোর ট্রাই করছি, আমরা টাকা অ্যামাউন্টটা ফেরত দিয়ে দেবো। উল্টো দিকে এই মিস চং বলে যে কোর্টের বাইরে আমরা তো কোথাও একটা সেটেলমেন্ট করতে পারি, হসপিটালে একটা আমরা তো বানিয়েছি, একটা তো প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা তো আমরা সেল করতে পারি, সেল করে তো কিছুটা অ্যামাউন্ট হলেও আমরা ফেরত দিয়ে দিতে পারি, বাদ বাকিটা আস্তে আস্তে দিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে এই মিস চং জাপানে একটা মিটিং রাখে। তো সেইখানে সবার আসার কথা, কিন্তু যে 4 জন ভিয়েতনাম থেকে ছিল তাদেরকে জাপানের ভিসা দেওয়াতে প্রচণ্ড টাফ হচ্ছিল। তো এই কারণে তারা এই মিটিংটা কোথায় ডিসাইড করে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এবং গ্র্যান্ড হায়াত হোটেলে। আপনি বলবেন যে ঠিক আছে, সব বুঝলাম, অনেক হিস্ট্রি জানলাম, এবার প্রেজেন্টে এসে বলো যে ওই 6টা লাশ কে মেরেছে। থাইল্যান্ডের পুলিশ একদম ক্লিয়ার করে বলে দেয়, এই 6টা মৃত্যু এর পিছনে দায়ী হচ্ছে এই হসপিটালটাই, এবং এইখানে মোস্ট প্রবলি মিস চং এবং মিস্টার ভ্যান সবার চায়ে সাইনাইড মিশিয়ে দেয়, মিশিয়ে সবাই একসাথে চা পান করে নিজেদেরকে শেষ করে দেয়। 4 জন তো অজান্তেই সেই চাটা পান করে, আর 2 জন তারা তো জানতই যে আমরা এই লোন চোকাতে পারবো না, আমাদের সম্মানহানি হবে, তার থেকে বেটার যারা আমাদেরকে এতক্ষণ যন্ত্রণা দিয়েছে টাকা চেয়ে, যারা কোর্টে কেস করেছে তাদেরকেও শেষ করে দিই আর নিজেদেরকেও শেষ করে দিই, বিকজ 4 জনকে মেরে তো আর কোথাও পালাতে পারবো না, আমাদের তো জেলে যেতেই হবে। তো জেলে যাওয়ার থেকে বেটার উপরে চলে যাওয়া। তো এরপর আপনি বলবেন যে থাইল্যান্ডের পুলিশ এই জায়গাটাতে কনফার্ম কী করে হলো।
রুমের ভিতর কি হয়েছে থাইল্যান্ডের পুলিশ তো ভাই জানে না, না আমি জানি না আপনি জানেন। আন্দাজে আন্দাজে মিস চংকে দোষ দিয়ে দেওয়া হচ্ছে না তো? না দেখুন, এখানে এর পিছনে একটা কারণ আছে। এই যে 4 জন ভিয়েতনাম থেকে এসেছিল না, এদের প্রত্যেকের একদিনের রুম বুক ছিল, কিন্তু পরের দিন এদের প্রত্যেকের সাইট সিন বুক হয় না, মানে যে একটা গাড়ি করে সাইট সিন হবে, নানান যে ফেমাস জায়গা আছে ব্যাংককে সেইগুলো ঘুরতে যাবে। তো এই রকম কিন্তু 4 জনের ছিল না 2 জন। সেটা কার? মিস্টার ভ্যান এবং মিস চংয়ের। তো এইখান থেকে আরও পাকাপোক্ত হয় যে হ্যাঁ, মিস চং এবং মিস্টার ভ্যান এরাই এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে। এরপর আর একটা কোশ্চেন আসবে যে মিস চং আর মিস্টার ভ্যান এই দুজনের মধ্যে কে লাস্ট নিজেকে শেষ করেছে, মানে কে বাকিদের হত্যা করেছে। এই ক্ষেত্রে থাইল্যান্ড পুলিশ আমেরিকার যে FBI আছে তার হেল্প নেয়। আমেরিকার FBI প্রায় 10-12 দিন এই জিনিসটা জাজ করে যে কোথায় কি হয়েছে না হয়েছে। এবং এই ঘটনাটা যেটা আমি বলছি এটা কিন্তু খুব একটা পুরনো না, এটা হচ্ছে এই মাসের যে 15 জুলাই আছে তার ঘটনা, এবং এর রেজাল্ট 26শে জুলাই এসছে। মানে আজ থেকে 4-5 দিন আগে এই ঘটনাটা পুরো পুঙ্খানুপুঙ্খ ঘটনা কি হয়েছে, তদন্তের রেজাল্ট কি, সবটা জানা গেছে। মানে একদম গরম গরম কেস আছে। তো সেই ক্ষেত্রে আমেরিকার FBI ইন দ্য লাস্ট বলে যে এইখানে মিস্টার ভ্যান সে মার্ডার্ড হয়েছে বাদবাকি 4 জনের সাথে, এবং মেরেছে হচ্ছে মিস চং। এই ক্ষেত্রে 2টো প্রমাণ তারা দেয়। প্রথম প্রমাণ কি, যে ওয়েটার খাবার দিতে গেছিল সে যখন রুমে ঢুকে সার্ভ করে দিতে চাইছিল তখন মিস চংই রিসিভ করতে আসে, এবং ওয়েটার ওই রুমে একটা সাইড অ্যাঙ্গেল থেকে দরজার হালকা খোলা থাকে না, সেখান থেকে দেখতে পায় যে রুমের মধ্যে কিন্তু তেমন কাউকে সে দেখতে পাচ্ছে না। মানে কি, অলরেডি আগে থেকে এই মিস চং সমস্ত কিছু প্ল্যান করে নেয়। গেস্টরা রুমে আসার আগেই তার মধ্যে সাইনাইড মিশিয়ে দেওয়া হয়। এরপর দ্বিতীয় প্রমাণ হচ্ছে যে একজনকে বলেছিলাম না যে দরজা খুলতেই 2 হাত দূরে একজন পড়ে আছে, সেই ব্যক্তির হিসাব করে দেখা গেছে, মানে একটা আইডিয়া করা হয়েছে যে সে যখন সাইনাইড খেয়েছে তার যখন কষ্ট হচ্ছে সে দরজা খোলার চেষ্টা করবে, কিন্তু দরজা থেকে জাস্ট 2 হাত দূরেই তার প্রাণের প্রদীপটা লিভে যায়। উল্টো দিকে যে 2 জন বাথরুমে ছিল তারা ভাবে যে যখন প্রবলেম হচ্ছে, তারা যখন বুঝতে পেরেছে যে তাদের শরীরের মধ্যে কিছু একটা গেছে, মানে চাটা খাওয়ার পরই তো কষ্ট হচ্ছে, তারা ভেবেছে বমি করে বার করে দিলে হয়তো তারা বেঁচে যাবে। এই কারণে তারা যে ল্যাট্রিন আছে তার যে প্যান আছে না, সেই প্যানের একদম কাছে চলে যায়, ভাবছে যে বমি করার জন্য, কিন্তু সেটাও তারা করতে পারেনি। এবং বাদ বাকি 3 জন তারা ওই যে ড্রয়িং রুম আছে তার মধ্যে মিস্টার ভ্যানও ছিল, তারা ওখানে পড়েছিল, এবং একজন মাত্র বেডরুমে পড়েছিল, সে কে? মিস চং। একদম চুপচাপ, মানে যেমন শুয়ে আছে। তার মানে কি, সবাইকে প্রথমে ওই চা খাওয়ানো হয়, তাদের মৃত্যু কনফার্ম করেই মিস চং নিজের চাটা বেডরুমে গিয়ে আরাম করে নিচে শুয়ে খায়। একটা ইনভেস্টমেন্ট সেটা না দিতে পারার জন্য মিস চং এবং মিস্টার ভ্যান একটা অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলল, এবং এই ঘটনার সাথে মানে একটা হ্যাপি জিনিস থেকে কীরকম একটা ব্যাড এন্ডিং হয় তার প্রমাণ আমরা বুরাড়িতে পেয়েছি। সেখানে 11টা ছিল, এখানে 6টা। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনা। অনেকেই বলছিল যে বিদেশের ঘটনা কিছু শোনান, তো এটা ভাবলাম যে রিসেন্ট আছে, এটা আমি শুনিয়ে দিই, এবং পরবর্তীকালে বাংলাদেশের কিছু স্পেশাল কেস আমি নিয়ে আসবো, এবং বাইরের দেশের যে ফেমাস কেসগুলো আছে সেগুলো আমি নিয়ে আসবো। তো এই ঘটনাটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।